ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণী ইয়াসমিন, পর্ব 17। দেশের পরিস্থিতি তখন টালমাটাল অবস্থা। কে বা কারা যেন একের পর এক মানুষের মাথা কেটে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছে। দৃশ্যগুলো এতটাই বীভৎস যে দুর্বল হৃদয়ের মানুষ তা দেখে নির্ঘাত স্টক করবে। খুনি কোনো প্রমাণ রাখছে না, কেবল লাশের পাশে রেখে যাচ্ছে একটি ছোট্ট চিরকুট, যাতে আঁকা থাকছে এক অদ্ভুত জোকারের মুখ। পুরো দেশ জুড়ে তখন এক গা ছমছমে আতঙ্ক, যা কিছুদিন কৃত্রিম থাকলেও আবার নতুন করে উদ্যম ফিরে আসে। ড্রয়িং রুমের টিভি সিটে তখন এক বীভৎস ঘুরেই শিরোনাম চলছে। লিলি আর আজরান সোফায় বসে ফল খাচ্ছিল। লিলি খাবারের দিকে তাকিয়ে থাকলেও আরজান ভাবনার কাজের গভীর মনোযোগে। এইসব তার বিন্দুমাত্র আগ্রহ নেই। রাতে ভিডিও কনফারেন্সে মিটিং আর ব্যবসার জটিল হিসাব নিয়েই তার সময় কাটে। এসব খুনাখুনি নিয়ে ভাবার মতো বিলাসিতা তার নেই। একসময় বিরক্ত হয়ে লিলি টিভিটা বন্ধ করে দিল এবং ফোনে হাত নিয়ে নিজের রুমে চলে গেল। আরজানের এই গম্ভীর শীতল ব্যক্তিত্ব তাকে সবসময় অস্বস্তিতে রাখে। নিজের রুমে এসে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ তার টাইমলাইনে একটা ছবি ভেসে উঠল। ছবিটা গতকালের কোনো এক পার্টির এইডেন জায়দাদকে দেখা যাচ্ছে। তার বাহুতে এক তরুণী, তবে মেয়েটির মুখ অস্পষ্ট। ক্যাপশনে লেখা, গ্যাংস্টার বস এইডেন জায়দাদ ইন আ রিলেশনশিপ। পুরো সোশ্যাল মিডিয়া তখন হইচয়ে উত্তাল। গ্যাংস্টার বস প্রেমে পড়েছেন, এটা সত্যি অভাবনীয়। লিলি ছবিটা তার এক বন্ধুকে পাঠাতে গিয়ে ভুলবশত আরজানের আইডি শেয়ার করে বসল। ঠিক সেই মুহূর্তে তার ফোনের একটা নতুন ইমেল নোটিফিকেশন এলো। প্রেরকের নাম দেখেই লিলির চোখ ছানাবড়া হয়ে গেল। নাহিয়ান সুলতান স্পন্দন। নামটা সে বারবার আওড়ালো, কেন যেন তার বুকের ভেতরটা খুশিতে নেচে উঠল। এটা তো নোভার প্রেমিক। নোভাকে নিয়ে কেন যেন তার মনে এক তীব্র ঈর্ষা কাজ করে। কেন এই মেয়েটা এত ভালোবাসা পাবে? তার কেন সবসময় সবকিছুতে কেন্দ্রবিন্দু থাকা ভাগ্য হবে? নাহিয়ানের পাঠানো সেই পুরনো ছবিটা, যা সে নোভাকে না দিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছিল, সেটা সে আজও রোজ পড়ে। না, না চাইলে না চাইলেও সেই পুরুষটা দেখার এক গোপন বাসনা তার মনে দানা বেঁধেছিল। আর আজ লিলির উত্তেজনায় আঙুল কাঁপছিল। দ্রুত সে মেইল বক্সটা খুলল, কিন্তু চিঠিটা পড়ে তার মুখটা মুহূর্তেই চুপসে গেল। নাহিয়ান তার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু তার সমস্ত আলাপ জুড়ে শুধু নোভা। সে নোভাকে খুঁজে পেতে লিলির সাহায্য চাইছে। লিলি হতাশ একটা দীর্ঘশ্বাস ফেলল। তবুও নাহিয়ানকে দেখার জন্য এক অদ্ভুত উত্তেজনা তার ভেতরে কাজ করছে। 7টা দিন কেটে গেছে। এই 7 দিনে যেন নোভার জীবনের সবচেয়ে বড় একটা বিরতি। এইডেন একবারের জন্য নোভার কাছে যায়নি, আর নোভা তো নিজের রুমের 4 দেয়ালের বাইরে পা রাখার সাহসই পায়নি। সেই নৃশংস রাতের বিভীষিকা এখন মাঝে মাঝে তাকে তাড়া করে। ভয়ে শরীরের ক্ষতগুলো ধীরে ধীরে শুকিয়ে আসছে। 7 নয়, আজকে আসলে সেই রাত পর থেকে হিসাব করলে আজ 10ম দিন। আজই নোভা অনুভব করলো সে পুরোপুরি সুস্থ। ততদিন ডাক্তার নিয়মিত আসতো, তার দেখভাল করত, কিন্তু আজ কেউ নেই। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। নোভা একা থাকতে বরাবরই ভালোবাসে, তাই এই নির্জনতাকে সে আপন করে নিয়েছে। যেখানে তাকে রাখা হয়েছে সেখানে বাইরে কোলাহল নেই পরিচিত কোনো মানুষের ভিড়। সে নিজের মতো করে রুমের ভেতর পায়চারি করতে পারে। এই স্বাধীনতাটুকু এখন তার বড় আপন। বাইরে তখন গোধূলির ম্লান আলো শেষ হয়ে ধরণীর বুক চিরে অন্ধকার নামছে। চারপাশটা ধীরে ধীরে কালো চাদরে ঢেকে যাচ্ছে। নোভা জানালার পাশে দাঁড়িয়ে ভাবছে, এখন সে কী করবে। বাড়িতে থাকলে সে ঘন্টার পর ঘন্টা বই পড়ে সময় কাটিয়ে দিত। এখানে তো সেরকম কোনো বইটই নেই। রুমের এক কোণে একটা বুকশেলফ আছে বটে, কিন্তু তাতে কেবল অজস্র ইংরেজি নোভেল।
নিশ্চুপ সময় কাটানোর জন্য সে সেলফের কাছে গেল। বেছে বেছে বই বের করলো একটি। বইটি হাতে নিয়ে সে এপিট করে উল্টে দেখলো। বইয়ের মাঝে একটা বুকমার্ক গোজা। মনে হচ্ছে কেউ একজন এই বইটি পড়তে শুরু করেছিল আজ, আর ঠিক ততটুকুই পড়েছে যেটুকু বুকমার্কে রেখে দিয়েছে। নোভা বইটা নিয়ে বিছানায় এসে বসলো। বইটির মলাট কালো রঙের, তাতে রক্তবর্ণ লাল কালিতে লেখা কিছু অক্ষর, আর ওপরে একটা অদ্ভুত টুপি পরিহিত কঙ্কালের ছবি, যা চোখের জায়গায় কালচে ক্রস মার্ক করা। বইটির সাজসজ্জা দেখেই নোভার কৌতূহল বহুগুণ বেড়ে গেছে। তার মা যুক্তরাজ্যের বাসিন্দা হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই নোভাকে ইংরেজি শিখিয়েছিলেন, তাই ভাষার বাঁধন তার ছিল না। সে পরম মনোযোগে প্রতিটা পৃষ্ঠা পড়তে শুরু করলো। হঠাৎ পড়তে পড়তে সে এমন এক জায়গায় এসে থামলো যেখানে তার হৃৎপিণ্ডের গতি যেন থমকে গেল। লজ্জায় তার ফর্সা গাল দুটো টমেটোর মতো চকচকে লাল হয়ে উঠল। সে চোখ মুখ খিচে বন্ধ করে নিল, যেন দৃশ্যটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। তখনই তার মনে হলো বইয়ের ভেতরে যে বুকমার্কটা ছিল সেটা নিশ্চয়ই সেই পাঠক রেখেছে, সেই বইটা পড়তো। সে মনে মনে ভাবল, এমন বিচ্ছিরি রোমান্সের বই কে পড়ে? কৌতূহলী বশত সে বুকমার্ক রাখা পৃষ্ঠাটি খুলে দেখল, অর্ধেক পড়তেই তার দম যেন বন্ধ হয়ে আসছে। বুক ধড়ফড় করছে। এত খোলামেলা, এত ভেঙে ভেঙে লেখা শারীরিক মিলনের বর্ণনা সে জীবনের প্রথম পড়েনি। সে যদি জানতো এই বইয়ের ভেতরে এমন, তবে সে সাহস করে হাতেই নিত না। বয়সের দরজাটা লক করে দিল। যদি কেউ কেউ যদি এই মুহূর্তে ভেতরে ঢুকে পড়ে। সে জানালা দিয়ে বাইরে তাকাতে দেখলো ঝিরঝিরি বরফ পড়ছে, স্নোফল। জীবনে প্রথমবার বরফ পড়ছে দেখছে সে। তার ইচ্ছে করছে আনন্দে চিৎকার করে ওঠে, কিন্তু ভয়ে আর পারল না। এরপর সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মাথার চুলগুলো কোনো মতে খোপা করে রাখা, পরনে সাধারণ টপস আর প্লাজো। হঠাৎ করে তার মনে এক অদ্ভুত ইচ্ছে জাগলো, সে শাড়ি পরবে। কিন্তু শাড়ি কোথায় পাবে? এসব উল্টোপাল্টা ইচ্ছা কি সেই ডার্ক রোমান্সের বইটা পড়ার কারণে হচ্ছে? তার মনের ভিতরে এক অন্যরকম দোলা লাগছে। তবে বরফ পরে দেখে তার মনটা ভীষণ ফুরফুরে। সে পুরো ঘর খুঁজল, কিন্তু শাড়ি পরার মতো কিছুই পেল না। হতাশা হয়ে যখন সে হাল ছেড়ে দিতে যাবে, তখন তার এইডেনের কথা মনে পড়ল। এইডেন বলেছিল বাইরে লোক আছে, সে যা চাইবে তাই দেবে। তার ঠোঁটে এক বাঁকা হাসি খেলে গেল। সে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে এলো। এদিকে এইডেনের বাড়ির কন্ট্রোল রুম তখন অ্যালার্ট সাউন্ড বেজে উঠেছে। এডেন কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে, তখনও সিসিটিভি ফুটেজ চেক করা হয়নি। হঠাৎ রাতের এই সময়ে অ্যালার্ট বাজায় তার ভ্রু কুঁচকে গেল। সে বিশেষ করে নোভাকে নজরবন্দি করার জন্য এই সিস্টেম বসিয়েছিল, যাতে নোভা রুম থেকে বের হলেই তার ফোনে অ্যালার্ট বাজে। আর সে তার ল্যাপটপগুলো অন করে বিছানায় রাখলো। মনিটরে কোথাও নোভাকে দেখতে না পেয়ে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে দ্রুত রুমের ভেতরে দিয়ে তার গোপন কক্ষের দিকে এগিয়ে গেল। সেখানে একপাশে পুরো দেয়াল জুড়ে বড় বড় সব মনিটর সেট করা। সেই মনিটরে গেস্ট হাউসের আনাচে কানাচে সব দেখা যাচ্ছে। সে বিকেলের ফুটেজগুলো টেনে দেখতে লাগলো। এক জায়গায় দেখা গেল নোভা বইটা বের করে মনোযোগ দিয়ে পড়ছে। এডেনের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু তাকেও দেখলো না। সে নোভাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। নোভার লজ্জায় লাল হয়ে যাওয়া, বালিশের মধ্যে মুখ গুজে দেওয়া দৃশ্যমান সে বারবার দেখতে লাগলো। এদিকে নোভা করিডোরে এক কর্মচারীর সামনে গিয়ে দাঁড়ালো। নোভাকে দেখে এসে কুর্নিশ করে জানতে চাইলো, ম্যাডাম কিছু লাগবে? নোভা আমতা আমতা করে শাড়ির আবদার করলো। মহিলাটি শাড়ি না পেয়েও হার মানল না, বরং এইডেনের কড়া নির্দেশ 10 মিনিটের মধ্যে বা 5-6টি ব্যাগ নিয়ে হাজির হলো। নোভা খুশি মনে রুমে এসে ব্যাগগুলো বিছানায় ছড়ালো। অনেকগুলো শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব আছে। সে বেছে বেছে নিল পাতলা সাদা রঙের একটি শাড়ি। বরফের মাঝে এই সাদা শাড়ি তাকে সিনেমার নায়িকার মতো লাগবে। সে ভেবেই সে এক চিলতে চিকন হাতার স্লিভলেস ব্লাউজ বের করলো। ওয়াশরুমে গিয়ে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার পেছনে লাগানো হিডেন ক্যামেরায় কারণে নোভাকে একদম কাছ থেকে দেখা যাচ্ছে। তার উন্মুক্ত পিঠ আর পেটের অংশ দেখে এইটনের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। মনে হলো মেয়েটা তাকে জানে মেরে ফেলার জন্যই এমন সব কাজ করছে। সে আর
দেখতে পারল না। সেই রুম থেকে সে বেরিয়ে গেল শাওয়ার নিতে। নোভা অদক্ষ হাতে শাড়ির কুচি করছিল। কোনো মতে শাড়িটা পরে সে আয়নার সামনে দাঁড়ালো। শাড়ি পরছে আর সামান্য সাজগোজ না করলে হয় নাকি? সে ব্যাগ থেকে টুকটাক সাজগোজ করার জিনিস বের করে সাজগোজ শুরু করলো। লিপস্টিক পরতে পরতে সে গুনগুন করে গান গাইতে লাগলো, ঘুরতে লাগলো। সে ঘুরতে ঘুরতে গান গাইছে, নিজেকে হালকা অনুভব করছে। এডেনের শাওয়ার শেষ হতেই সে মনিটর অন করলো। পাতলা ফিনফিনে সাদা শাড়িতে নোভাকে দেখে তার মনে হলো সে আজ সত্যি পাগল হয়ে যাবে। মনিটরের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে এলো। নেশার দৃষ্টিতে সে ফিসফিস করে বলল, ফাক ইউ সুইটহার্ট, ইউর মনস্টার ইজ কামিং। তাহসিনের এখন আগের সেই চঞ্চলতা নেই। বাড়ির বারান্দায় কম্বল জড়িয়ে যেন এক পাথরের মূর্তির মতো বসে আছে। সারাদিন তার কাটছে এই এক বিষণ্ণতায়। ট্রমাটা তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। সেদিনের সেই ভয়ানক স্মৃতিগুলো যেন তার মনের পর্দায় লুপের মতো চলতে থাকে। মা, ভাই সবাই এসে কত কথা বলে, কতবার তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু তাহসিনের নিথর মুখ থেকে কোনো শব্দ বের হয় না। আজ সারাদিন তার ভাই একবারের জন্যও খোঁজ নিতে আসেনি, ব্যস্ততার জন্য। তার মা কয়েকবার এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছেন। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে পিছন থেকে ভেসে এলো এক গম্ভীর গভীর গম্ভীর পুরুষের কণ্ঠস্বর। তাহু। তাহসিনের ধীর গতিতে পেছনে ফিরল, দেখল নাহিয়ান দাঁড়িয়ে আছে, তার হাতে ধোয়া ওঠা এক বাটি গরম স্যুপ। তাহসিনের চোখের পলক যেন স্থির হয়ে গেল। যাকে সে এতদিন মনের মনে কোঠে কল্পনায় পুরুষ হিসেবে সাজিয়ে রেখেছিল, সে আজ সত্যি তার সামনে দাঁড়িয়ে। তাহসিন ঠোঁটের কোণে সামান্য একটু হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিতে তার দুগাল টোল পড়ল, যা মেয়েটাকে এই অসুস্থতার মাঝেও এক অদ্ভুত মায়াবী রূপ দিয়েছে। কিন্তু তার হলদেটে ফর্সা গায়ের রং যেন ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো ফেটে চৌচির হয়ে আছে। নাহিয়ান পাশে একটা চেয়ার টেনে তাহসিনের ঠিক মুখোমুখি বসলো। স্যুপের বাটিতে তার দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, খেয়ে নাও তাহসিন, সারাদিন তুমি কিছুই মুখে দাওনি। আন্টি খুব চিন্তায় আছেন, বাড়িতে কেউ নেই, তাই আন্টি আমাকে দায়িত্ব দিয়ে গেলেন তোমাকে খাইয়ে দেওয়ার জন্য। তাহসিন হাত বাড়িয়ে খাবারটা নিল না। তার মনের ভেতরে এক অদ্ভুত বায়না জেগে উঠেছে। তার সামনে থাকা পুরুষটি কি খুব কষ্ট হবে যদি তাকে নিজ হাতে খাইয়ে দেয়? কিন্তু কথাগুলো তার গলা পর্যন্ত এসেও যেন আটকে গেল। সে জড়সড় হয়ে কাঁপা কাঁপা হাতটা বাটিতে ধরার জন্য বাড়ালো। নাহিয়ান দ্রুত বুঝে ফেলল মেয়েটার এত বেশি শরীরের দুর্বলতা যে তার পক্ষে নিজের হাতে বাটি ধরে খাওয়া সম্ভব নয়। সে আলতো করে হাত সরিয়ে নিল এবং চামচের স্যুপ তুলে তাহসিনের মুখের সামনে ধরল। তাহসিন বিস্ময়ে এক দৃষ্টিতে নাহিয়ানের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে কি কোনো স্বপ্ন দেখছে। নাহিয়ান একটু গম্ভীর হয়ে আবারও বলল, হা করো। না খেয়ে খেয়ে চোখ মুখের অবস্থা কি করে ফেলেছো দেখেছো? ঠোঁট শুকিয়ে ফেটে কি হয়েছে? তাহসিন তার লজ্জালো দৃষ্টিটা নাহিয়ানের চোখের ওপর থেকে সরিয়ে নিল। নিজের অজান্তেই নয়তো মা বা মনের ভেতরে জমানো পাগলামি থেকে সে খুব নিচু স্বরে প্রায় বিড়বিড় করে বলে ফেলল, আপনার চুমুর অভাবে ঠোঁট শুকিয়ে যাচ্ছে তো? আপনার চুমুর অভাবেই ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে তো? কথাটা বলেই তাহসিনের নিজের কানে হাত দেওয়ার মতো অবস্থা। কথাটি বলেই তাহসিনের নিজের কানে হাত দেওয়ার মতো অবস্থা। নাহিয়ান ভ্রুকুচকে বিস্ময়ের সুরে জিজ্ঞাসা করলো, কি বললে? তাহসিন থতমত খেয়ে গেল। নিজের মুখে থেকে কি বেরিয়ে গেছে ভাবতেই তার দুগাল লজ্জায় লাল হয়ে উঠল। এই মানুষটার সামনে এলে তার সাজানো গোছানো মস্তিষ্ক যেন হুট করে পুরোপুরো এলোমেলো হয়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এই এলোমেলোর মস্তিষ্ক আর জগা খিচুড়ি আবেগ নিয়েই সে সারা জীবন কাটাতে চায়। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না।